আচ্ছা, এখন পর্যন্ত কথা না, এখন পর্যন্ত আমরা যা যা কনসেপ্ট দেখেছি লাস্ট ক্লাসে ডিউ টু সাম ইস্যুস আমরা হয়তো শেষ করতে পারিনি। এই ম্যাথটা আমরা করেছিলাম, তাই না? এই ম্যাথটা করেছিলাম এবং তারপরে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের কনসেপ্টটা দেখেছিলাম, ওপেন সার্কিট শর্ট সার্কিটের কনসেপ্টটা দেখেছিলাম, সিরিজ প্যারালালও দেখেছি, কিছু ম্যাথও করেছি। এন্ড দেন এখানে কিছু জিনিস বলা আছে, সিরিজে কখন থাকবে, প্যারালালে কখন থাকবে, ক্লোজ সার্কিট কি, ওপেন সার্কিট কি, শর্ট সার্কিট কি, সিরিজ প্যারালাল এগুলো একটু দেখানো আছে। এন্ড দেন আমরা কি করেছিলাম, ওহমস ল শুধু পড়েছি, কেভিএল কেসিএল আজকে হয়তো করব, কিন্তু তার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার। একটা হচ্ছে গিয়ে নোড, একটা হচ্ছে ব্রাঞ্চ, একটা হচ্ছে গিয়ে লুপ। এখন ফার্স্টে আমাদের যে জিনিসটা ফোকাস করা উচিত সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে কি আলটিমেটলি আমার কোনো একটা জায়গায় কোনো একটা শাখা, হ্যাঁ, জাস্ট আমরা একটা শাখা বা একটা লাইনের কথা যদি চিন্তা করি, কোনো একটা জায়গায় যদি আমার একটা ভোল্টেজ সোর্স থেকে থাকে, অথবা একটা রেজিস্ট্যান্স থেকে থাকে, অথবা একটা ক্যাপাসিটর থেকে থাকে, অথবা একটা ইন্ডাক্টর থেকে থাকে, যে কোনো একটা পথ যেখানে অ্যাট লিস্ট একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্টার, একটা ভোল্টেজ, ব্যাটারি, যে কোনো কিছু আছে, সেটাকে আমরা কি বলবো, ব্রাঞ্চ বলবো। তারপরে আমরা নোড কাকে বলবো, নোড বলবো হচ্ছে কি যেখানে টু অর মোর ব্রাঞ্চ এসে মিলিত হচ্ছে। যখন আমরা প্যারালালের কথা চিন্তা করি, প্যারালালের জন্য আমরা একটা সার্কিট চিন্তা করেছি, তাই না? যদি এক্সাম্পলের কথা চিন্তা করি, এরকম তিনটা, তাই না? এটা কোনো একটা জায়গা থেকে ভাগ হয়ে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে না? এই পয়েন্টটাতে এসে এসে তিনটা যিনি লাইন মিলিত হচ্ছে না, এইটা একটা নোড, আর এই প্রত্যেকটা এক একটা ব্রাঞ্চ, ঠিক আছে? এখন যদি আমি চিন্তা করি লুপ জিনিসটা কি, লুপ হচ্ছে গিয়ে এখানে আমার সার্কিটটার মধ্যে কি আছে, দুইটা ভাগ দেখা যাচ্ছে না? মানে যদি আমরা অ্যাপারেন্টলি সার্কিটের কিছুই না বুঝি, যে কে আমার রেজিস্টর, কে আমার ব্যাটারি, কিছুই না বুঝি, বাট অ্যাপারেন্টলি আমরা বুঝতে তো পারতেছি যে দুইটা বক্স আছে। সো এইখানে দুইটা লুপ আছে। লুপ মানে হচ্ছে কি ক্লোজড পাথ, ঠিক আছে? যেখানে কোনো ওপেন সার্কিট নেই, শর্ট সার্কিট নেই, কোনো সুইচ নেই, একটা পূর্ণ বর্তনীকে আমরা লুপ বলবো। যেখানে আমরা যদি লুপ কাকে বলি, ইউজুয়ালি কোনো কিছু লুপ বা সাইকেল, একটা জিনিস একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতেই যদি ফিরে আসে, তাহলে আমরা ফিজিক্সের ভাষায় কি করেছি, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, তাই না? তো সিমিলারলি আমরা লুপ চিন্তা করব কাকে, এরকম একটা ক্লোজড প্যাথ যার মাঝে কোনো ব্রেক নাই। যে এখান থেকে যদি কারেন্ট ফ্লো শুরু হয়, শুরু হয়ে সে এখানে ব্যাক করবে, এখান থেকে যদি কারেন্ট ফ্লো শুরু হয় এখান থেকে ব্যাক করবে। সো তিনটা কনসেপ্ট কি কি, নোড কি, ব্রাঞ্চ কি এবং লুপ কি। ব্রাঞ্চ কি বলেন, যে কোনো একটা সিঙ্গেল পথ যেখানে কি থাকতেছে, যেখানে একটা রেজিস্টর অথবা একটা ক্যাপাসিটর অথবা বলতে পারি আমরা যে কোনো এলিমেন্ট আছে, যে কোনো একটা এলিমেন্ট একটা লাইনে একটা পথকে, ইন্ডিভিজুয়াল একটা পথকে আমি ব্রাঞ্চ বলতেছি। নোড কাকে বলতেছি, নোড আমরা বলতেছি যে একাধিক ব্রাঞ্চ এসে দুই বা ততোধিক, দুইটাও হতে পারে এর বেশিও হতে পারে, কিন্তু একটা হলে আর হবে না, কারণ একটা পথকেই তো আমি ব্রাঞ্চ বলছি, তাই না? তো দুই বা ততোধিক ব্রাঞ্চ এসে একটা বিন্দুতে যদি মিলিত হয়, সেই বিন্দুটাকে আমি কি বলবো, নোড বলবো। এবং যখন আমার একটা পূর্ণ বর্তনী থাকবে যেখানে আমার কারেন্ট ফ্লো আছে, আমার কারেন্টটা ওপেন সার্কিটের মতন কোথাও দিয়ে পড়ে যাচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আমার যে পূর্ণ বর্তনীটা তৈরি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে কি লুপ। তো লুপের মধ্যে আমার কেভিএল অ্যাপ্লাই করা হয় এবং কেসিএল অ্যাপ্লাই করা হয় হচ্ছে গিয়ে নোডের মধ্যে। সো আমি নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কেসিএল ইউজ করব এবং লুপের কোন অ্যানালাইসিসের ক্ষেত্রে কেভিএল ইউজ করব। সো কেভিএল হচ্ছে গিয়ে ভোল্টেজের সাথে রিলেটেড এবং কেসিএল হচ্ছে গিয়ে কারেন্টের সাথে রিলেটেড। কেভিএল হচ্ছে গিয়ে কারশফস ভোল্টেজ ল আর কেসিএল হচ্ছে কারশফস কারেন্ট ল। এখন আমাদের একটা ফ্লো চার্ট জানা দরকার আর কিছু টার্মস জানা দরকার, যেগুলো আমি লাস্ট ক্লাসে দেখাতে চেয়েছিলাম, বোর্ডের জন্য পারিনি, সেটা দেখে আমরা কেভিএল আর কেসিএলটা দেখি। চারটা কোশ্চেন আছে আপনাদের, সময় হচ্ছে গিয়ে আধা ঘন্টা, আমরা
3টার দিকে শুরু করব। পরীক্ষার মধ্যে কি এগুলো নাই? নোট র্যাঙ্ক আজকে রাত পর্যন্ত যা করেছেন, একটা সার্কিট আছে, সেটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, দুইটা ছোট ছোট সংখ্যা আছে এবং দুইটা ছোট ছোট ম্যাথ আছে, সবই ছোট ছোট। আমি এখন একটা ফ্লো চার্ট আঁকতেছি, সবাই এটা আঁকেন। এগুলো আমাদের কোর্সে যতটুকু না লাগবে, জীবনে তার থেকে বেশি লাগবে। এগুলো সার্কিটের খুবই বেসিক সায়েন্স অ্যান্ড সিম্পটমস, এগুলো বায়োলজিতে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করা হয়। মানে কোন ভাইবাতে? আমাদের ডিপার্টমেন্টের ভাইবাতে? কি না, চাকরির ভাইবা। তার মানে চাকরির তো ঠিক আছে, মানে আমরা তো চাকরি করবো মনে করেন বেশিরভাগ আইটি সেক্টর। কারণ বলতেছি সময় দেন আমাদের। নিজে ইচ্ছার উপরেই তো ফিউচার করা হয়, তাই না? আগে একটা পার্ট শেষ করি, তারপর ওই পার্টটা ড্রপ করব। আচ্ছা, যে বললেন যে আইটি সেক্টরে কে জানি জব করবে, হ্যাঁ ঠিক আছে, শুনেন আমি কোথাকার টিচার বলবেন, ডিপ্লে ডিপার্টমেন্টের। আমি ভাইভাতে সব প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেন আনসার দিছি। তো আপনাদের তো আছে, আমাদের আছে। সার্কিটের মধ্যে তো ওই প্রোগ্রামটাই ঢুকে আগে পরে। আপনি যখন সার্কিটের কাজ করতে, সরি প্রোগ্রামিং এর কাজ করতে যাবেন, গ্রাউন্ড লেভেলে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, আপনাকে হার্ডওয়্যার কানেকশন অবশ্যই জানতে হবে। হার্ডওয়্যারের মধ্যে থাকে সার্কিট। সো সার্কিটের বেসিক জিনিস যে একটা ভোল্টেজকে আপনি যদি ছবি আঁকেন, তার সিম্বলটা দেখতে কেমন হবে, এখানে আমি ওইটাই দেখাচ্ছি। যে সার্কিট ডায়াগ্রাম কোন একটা কিছু, একটা জিনিসের সিম্বল দেখে যদি আপনি বুঝতে পারেন যে এটা রেজিস্টার না কারেন্ট সোর্স নাকি ভোল্টেজ সোর্স। তারপরে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা হয়, সিএসসি ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের পরীক্ষায় হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সার্কিট সবকিছু থাকে। সার্কিট তো মনে হয় আমাদের কোর্সে পড়াবে সামনে। হ্যাঁ, আরেকটাও আছে ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, ওখানে গেট গুলো পড়ায়, আইসি গুলো পড়ায়।
এটার ছবি তুলে আমি দিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। আমার খাতারটাই ছবি তুলে দিব, বোর্ডেরটা অতটাও কেউ বুঝে যাবে না। আচ্ছা, সো আমাদের ডিসি অ্যাক্টিভ সোর্স আমরা দেখছি, এখানে কিন্তু আমরা এসি কিছু দেখছি না, এগুলো ডিসি। ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট, মানে যেই এলিমেন্ট গুলার ভ্যালু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না, ফিক্স থাকে, সেগুলো হচ্ছে কি ডিসি কারেন্ট। সো আমাদের ডিসি কারেন্টের দুই রকমের সোর্স হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা কি ডিপেন্ডেন্ট সোর্স। আমরা যদি কিছু নাও বুঝি, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মানে তো বুঝি, একটা মানে কি ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট অন সামথিং, রাইট? সো আমরা ইন্ডিপেন্ডেন্টে আগে দেখছি। আমরা জানি আমাদের সার্কিটের মধ্যে মেইন দুইটা এলিমেন্ট হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্ট। তো সোর্সও কয় প্রকার হবে? অবশ্যই দুই প্রকার, ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স। আপনি কি লেখালেখি করতেছেন? কোন পেজ আছে আপনার সামনে? লেখা উচিত তো ক্লাসে, না লিখতে হবে। সো ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে আইডিয়াল সোর্স, একটা হচ্ছে রিয়েল সোর্স। আইডিয়াল বলতে দুনিয়াতে কিছু নাই, তারপর আমরা পড়ি, জানি, বুঝি। সো আইডিয়াল যে সোর্সটা হবে তার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানা ইম্পর্টেন্ট, হুইচ ইজ পোলারিটি। পোলারিটি মানে কি? দিক, তাই না? সো আমি যদি ভোল্টেজের দিক এরকম দেই, তার মানে ভোল্টেজটা যেখানে আছে সেখানে এই দিক থেকে এই দিকে ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, মাইনাস থেকে শুরু হয়ে আমার যাত্রা শুরু করে। ওকে, এন কারেন্টের ক্ষেত্রে পোলারিটির দিক মানে কারেন্টটা নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হচ্ছে। সো ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে? নিচের দিকে, এবং কারেন্টের ফ্লোটা উপরের দিকে। সো পোলারিটি বুঝে আমরা সার্কিটে আরো একটা ডিটেইলস বুঝবো। সো আমরা ভোল্টেজের সাইন এই দুই ভাবে দিতে পারি। ভোল্টেজ সোর্স মানে আলটিমেটলি ব্যাটারি। ব্যাটারিকে আমরা একটা লিখেই কিন্তু লিখতে পারি না, একটা লং লাইন হবে, একটা শর্ট লাইন হবে, আর একটা লং লাইন আর একটা শর্ট লাইন। এই লং লাইনটা হচ্ছে প্লাস, শর্ট লাইনটা হচ্ছে কি পোলারিটি মাইনাস। আর যদি আমরা এরকম সার্কেল করে প্লাস মাইনাস দেই তো সরাসরি দিতে পারছি। এই দুটোই হচ্ছে গিয়ে ব্যাটারি বা ভোল্টেজ সোর্সের আইডিয়াল সিম্বল, আইডিয়াল ভোল্টেজ সোর্সের সিম্বল। এরকমও হতে পারে, এরকমও হতে পারে, সার্কিটে দুই রকমই থাকতে পারে। এখন আইডিয়াল সোর্স এবং রিয়েল সোর্সের মধ্যে পার্থক্য কোথায় বলেন? আইডিয়াল সোর্সে কোনো রেজিস্ট্যান্স নাই, বি ইট আইডিয়াল কারেন্ট সোর্স, বি ইট আইডিয়াল voltage source, be it dependent, be it independent, whatever it is, there is no resistance in the ideal sources, because ideally আমরা কোনো বাধা আছে চিন্তাই করি না। আইডিয়ালি আমরা কোনো একটা মোটরের আউটপুট কত পাই? 100%, বাট বাস্তবে কি কোনোদিনও পাবো না? কোনো না কোনো একটা লস আমাদের থাকবেই। সকল কমিউনিকেশন সিস্টেমে হোক, কোডিং এর ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আমাদের লস বা বাগিং থাকে। সো আইডিয়ালের সিম্বলটা কিরকম হবে? একটা ব্যাটারি জাস্ট, এটা কিন্তু অর, হ্যাঁ, দুইটাই আবার পাশাপাশি থাকবে এরকম কেউ ভাইবেন না। তারপরে রিয়েল সোর্সটা কি? রিয়েল সোর্সটা হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স একটা সিরিজে থাকবে। এই জিনিসটা কিন্তু খেয়াল করার জিনিস। এখানে রেজিস্ট্যান্সটা কিভাবে আছে? কারেন্ট সোর্সের সাথে প্যারালালে, কিন্তু এখানে কিভাবে আছে? সিরিজে আছে। সো রিয়েল ভোল্টেজ সোর্সের মধ্যে, রিয়েল যে কোনো সোর্সের মধ্যে ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্সটা কোথায় থাকবে? সিরিজে থাকবে। এবং রিয়েল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমার রেজিস্টারটা প্যারালালে থাকবে। আরো অনেক কিছু ক্ষেত্রে আমরা দেখব, কারণ আমরা অ্যাঙ্কারটাও কিভাবে কানেক্ট করতেছিলাম? সিরিজে কানেক্ট করতেছিলাম। এজন্য আমরা যখন কোনো রেজিস্ট্যান্সের কথা চিন্তা করব সেটা প্যারালালে থাকবে। ওকে, কারেন্ট সোর্স দুই রকম হতে পারে, একটা আইডিয়াল কারেন্ট সোর্স আর একটা কি রিয়েল কারেন্ট সোর্স। কারেন্টের সিম্বল একটাই সম্ভব, ভোল্টেজের যেমন অল্টারনেটিভ দুইটা পসিবল, কারেন্টের ক্ষেত্রে একটা দিয়ে উই ক্যান ম্যানেজ, হুইচ ইজ এরকম একটা সার্কেলের মধ্যে একটা অ্যারো দিব। এই অ্যারোটা কি বোঝাচ্ছে? কারেন্টের ফ্লো কোন দিকে? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এবং রিয়েল কারেন্ট সোর্সটা কি রকম? এই সিম্বলের সাথেই প্যারালালি একটা রোধ থাকবে, ঠিক আছে? তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো ড্র করা শেষ, এখন আমরা ডিপেন্ডেন্ট সোর্সটা দেখব। জায়গা না হলে অন্য জায়গায় চলে যান, মানে ডিপেন্ডেন্ট সোর্সটা একসাথে এক পেজে ড্র করেন, ইটস ওকে। তো ডিপেন্ডেন্ট সোর্সেরও দুইটা টাইপ হবে, একটা হচ্ছে গিয়ে ভোল্টেজ সোর্স, আরেকটা হচ্ছে গিয়ে কারেন্ট সোর্স। দুইটাও আবার সেম, কি কি?
আইডিয়াল হবে আর কি হবে রিয়েল হবে। ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমার সিম্বল আবার একটাই পসিবল, ভোল্টেজের, দুইটা হয় না। এগুলো আমি কিন্তু আপনাদেরকে জাস্ট সিম্বলই দেখাচ্ছি, নাথিং এলস। লেখা হয়েছে সবার? দেখে নিলাম যে খাতা মধ্যে কিভাবে লিখলে সুবিধা হবে। ওয়াও। আমি আমি যখন আমার এই খাতাটা হচ্ছে কি 2017 সালের মে মাসে, হ্যাঁ, তো আমিও যখন ড্র করা শুরু করছিলাম, আমার টিচার যখন ড্র করছেন সাথে সাথে ড্র করছি। আপনার মতন বুঝে ড্র করলে মনে হয় আমার ড্রয়িংটা আর একটু বেটার হবে। বোর্ডে দেখলে তো বিশাল এক চিত্র দেওয়া যায়, খাতা থেকে তাকালে জায়গা হয় না। আচ্ছা ম্যাম, ওইটা রাউন্ড ছিল রাউন্ড, এটা চৌকুশ, এটার মতো এটাই তো পার্থক্য। রম্বস, চৌকোশ না, রম্বস, ঠিক আছে? সো ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো সার্কেল হবে, ঠিক আছে? আর ডিপেন্ডেন্ট সোর্স গুলো এরকম রম্বসের মতন হবে, এবং এটা দেখে আমরা বুঝবো যেটা ডিপেন্ডেন্ট সোর্স। এখন আমরা আসি ডিপেন্ডেন্ট সোর্স বলতে আমরা কি বুঝতেছি। ধরে নিলাম লেখা তো হচ্ছে সবার, জি ম্যাম। ওকে। সো আমি এর আগে একটা যদি নরমাল সার্কিটের কথা চিন্তা করি, যে এই সার্কিটের রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে, আর একটা রেজিস্ট্যান্স আছে বললাম। এটা একটা ক্লোজ লুপ, এখানে 5 ওহম আছে, এখানে 10 ওহম আছে, এখানে আছে 55 ভোল্ট। আমার এখানে এই ভোল্টেজটা কি কারোর উপর নির্ভর করতেছে? করতেছে না। এই গেল আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স। নির্ভর করতেছে না বলতেছি সেটাই বলতেছি। ওকে, হয়তো না করে দিল বিদ্যুৎ কেন্দ্রে, কারণ এখানে ডাইরেক্ট ভোল্টেজটা দেয়া আছে, বলতেছি এই ভোল্টেজের মান হবে +5 I নট। I নটটা হচ্ছে কি এইখানে প্রবাহিত যে কারেন্ট, এই সার্কিটে যতটুকু কারেন্ট প্রবাহিত হবে তার 5 গুণ হচ্ছে কি ভোল্টেজের মান। সো আমার এই রম্বস শেপের যেই সোর্সগুলো থাকবে, হোক সেটা কারেন্ট সোর্স, হোক সেটা ভোল্টেজ সোর্স, সেটা সার্কিটের কোনো না কোনো ভোল্টেজ বা কারেন্টের উপর নির্ভর করবে। গত সোর্সটাতে সরাসরি যেমন 55 ভোল্ট দেয়া ছিল, কোনো ক্যালকুলেশনের দরকার ছিল না। কেন? কারণ এটা কি সোর্স ছিল? ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল। ইন্ডিপেন্ডেন্ট কেন? বিকজ ইট ডাজ নট ডিপেন্ডস অন এনি আদার এলসেস ভ্যালু। বাট এখানে ও কার উপর নির্ভর করে? এই সার্কিটের যে কারেন্ট আছে সেটার উপর নির্ভর করে। এটা হবে নট নেসেসারি। এখানে 5R2 হতে পারে। এই রেজিস্ট্যান্সটা একটা পোটেনশিওমিটারও হতে পারে। পোটেনশিওমিটার হচ্ছে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি একটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করতে পারেন। সো এখানে প্রতি মুহূর্তে আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি ঘুরে ঘুরে চেঞ্জ করতে পারি, এবং প্রতি মুহূর্তে চেঞ্জের কারণে আমার ভোল্টেজ সোর্সটাও চেঞ্জ হবে। মেইন কথা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট যে কারেন্ট সোর্সগুলো বা ভোল্টেজ সোর্সগুলো আছে, সেগুলো আমার সার্কিটের কোনো না কোনো কারেন্ট বা রেজিস্ট্যান্স কিছুর উপরে নির্ভর করে। আমরা এই ধরনের অনেক সার্কিটই সলভ করব, তখন আরো প্র্যাকটিক্যালি আমরা বুঝবো যে অ্যাজ ইন ধরলাম আমার এখানে একটা কারেন্ট আছে Ix, হ্যাঁ, সো এখানের ভ্যালুটা থাকবে হচ্ছে গিয়ে 6Ix। মানে আমাকে প্রথমে সার্কিটের মধ্যে KVL টেভিএল অ্যাপ্লাই করে সলভ করে I নট এর মান বের করতে হবে, এবং পরে শেষে গিয়ে আমি ভোল্টেজের মানটা বের করতে পারবো। এটা কি শুধু প্রকাশের একটা পদ্ধতি নাকি বাস্তব ক্ষেত্রে এরকম দেখা যায়? আমি যদি না, প্রকাশেরই পদ্ধতি। বাস্তব ক্ষেত্রে সব রিয়েল সোর্স থাকে। ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো আছে এগুলো সব আমার ল্যাবে ইউজড হয়। ল্যাবে কি মানে কেমন টাইপের বিষয়ের উপরে এগুলো ইউজ হয়? ল্যাবের ক্লাসে তো একদিনও দেখলাম না।
ব্যাপারটা হচ্ছে যে ল্যাবে আমরা জাস্ট সবকিছু সার্কিট ডিজাইন করি আর আমাদের রিয়েল যে সোর্সগুলো আছে সেগুলো সবই রিয়েল অ্যাক্টিভ সোর্স হয়ে থাকে। আচ্ছা, কিছু জিনিস লিখি, সেগুলো লিখেন তারপরে বুঝাই। এদিকে কি আছে? হয়েছে লেখা? এটার মেইন জিনিসটা হচ্ছে গিয়ে একটা জিনিস বোঝা যে আমার যে ব্যাটারি থাকে সোর্সের একটা নেট সার্কিটের মধ্যে, তার পাওয়ার সবসময় নেগেটিভ হবে। কারণ কি? সে পাওয়ার হারায়, পাওয়ার হারিয়ে সে সার্কিটে সবাইকে কি দেয়? পাওয়ার দেয়। সো সোর্সেস পাওয়ার বা জেনারেটেড পাওয়ার ইজ অলওয়েজ নেগেটিভ। এখন আমাকে যদি কখনো রেজিস্ট্যান্সে পাওয়ার বের করতে বলে, ওর পাওয়ার কি হয়? সবসময় পজিটিভ হবে, আর এটার পাওয়ার অলওয়েজ নেগেটিভ হবে। হ্যাঁ, এন্ড দেন আমাদের এলিমেন্ট হচ্ছে কি দুইটা, হুইচ ইজ অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কে? ব্যাটারি, যে কি করে সার্কিটের মধ্যে সাপ্লাই করে। কি সাপ্লাই করে? এনার্জি সাপ্লাই করে। সো এটার পাওয়ার বলি আর এনার্জি বলি, যেটাই বলি নেগেটিভ হবে। কারণ সে কি করে? সে নিজের ধন সম্পদ মানুষকে দান করে দিয়ে নিজে নিঃস্ব হয়ে যায়। আর প্যাসিভ এলিমেন্ট কি? রেজিস্টার বা বাকি যা এলিমেন্ট আছে সে সব কিছু অ্যাবজর্ব করে। দ্যাটস ওয়াই এটার পাওয়ার অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। সো এই পাওয়ারের কনসেপ্টটা জানার দরকার ছিল। এখন আমরা কেভিএল কেসিএল দেখব এবং সার্কিট সলভ করব। আরো যেটা ল দেখার ইচ্ছা
আছে, শেষ করতে পারি যদি। অনেক সময় আছে ইচ্ছা থাকলে করে ফেলেন। করবো তো অবশ্যই, সিলেবাস তো শেষ করতেই হবে, 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেমনে কেমনে জানি এক মাস 7 দিনের দেবেন এই 20 তারিখে ঈদ 27 তারিখ, 16, 17, 18 তিন দিন ঈদের বন্ধ, ঈদ হবে 17 বা 18। হ্যাঁ Guys, shut up. ওখানে তো 7 তারিখে দেওয়া শুরু করবে স্ট্যাটাস না স্ট্যাটাস States that states বিবৃতি states that the sum of voltages in a closed loop is equals to 0. আমরা ম্যাথমেটিক্যালি বোঝার আগে বাংলায় জিনিসটা বুঝি। এখানে কি বলা হচ্ছে যে কেভিএল বা এটার অ্যাব্রিভিয়েশন লিখলাম না আমি, কারশফস ভোল্টেজ ল। ওটা লিখলে কি করবেন জানেন? আপনারা পরীক্ষায় খালি ওর নামটাই লিখবেন। পরীক্ষার সময় আমি যখন কোশ্চেন করি বা মানে থাকে যে কেভিএল কি লিখো, কেভিএল ইজ কারশফস ভোল্টেজ ল। এটা মানে আপনার নাম বললে আমি জানতাম না। আচ্ছা, সো কেভিএল স্টেটস দ্যাট দ্য সাম অফ ভোল্টেজেস ইন আ ক্লোজড লুপ, এখানে এইটাই হচ্ছে কি এটার মেইন জেস। কেভিএল অ্যাপ্লাই করার জন্য সেটা একটা ক্লোজ লুপ হতে হবে। এখানে যদি একটা ওপেন কিছু থাকতো, একটা সুইচ থাকতো আর ইটস ওপেন, এখানে কখনোই কি হতো না, কেভিএল অ্যাপ্লাই করা যেত না। তো আমাকে প্রথমে লুপ ফাইন্ড আউট করতে হবে। লুপ কি? লুপ হচ্ছে কি ক্লোজড পাথ। তো আমার ক্লোজড পাথ থাকতে হবে। ক্লোজড পাথ থাকলে আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারবো। এবং কেভিএল অ্যাপ্লাই করার মূলনীতিটা কি? কোনো একটা লুপের মধ্যে সকল ভোল্টেজের যোগফল 0। তার মানে কি? ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ। আমার সোর্সে যা ভোল্টেজ থাকবে সেটা প্রত্যেকটা রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর যাই থাকুক সবকিছুর মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে? কার কি রকম ভ্যালুজ আছে। এখন আমি চিন্তা করলাম যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে গিয়ে 5, আরেকটার 100। সো 100টাকে আপনার ওভারকাম করতে বেশি ভোল্টেজ লাগবে, তাই না? সো ডিপেন্ডিং অন কার কি রকম রেজিস্ট্যান্সের ভ্যালু সেই ওয়াইজ ভোল্টেজ ড্রপ হবে। বাট কেভিএল এর ল অনুযায়ী আমরা এটা বলতে পারি যে VS ইকুয়াল টু কি হবে? V1 প্লাস V2 প্লাস V3, বা আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই V1 প্লাস V2 প্লাস V3 মাইনাস VS ইকুয়াল টু 0। মানে কি? একটা লুপের মধ্যে সকল ভোল্টেজের সমষ্টি কি? 0, রাইট? আর এখন যদি আমরা এটাকে কি করি, আমরা ল্যাবে একটা জিনিস শিখেছিলাম না, ভোল্টেজের পোলারিটি অ্যাসাইন করা, যে আমার শুরু থেকে যেভাবে যাবে প্রতিটা এলিমেন্টের একপাশে ওইভাবেই ভোল্টেজ ড্রপ হবে। এখানে কিভাবে যাচ্ছে? এইখানে গিয়ে আমার প্লাস থেকে যে প্রথমে যেটা হবে প্লাস, আবারও প্লাস মাইনাস, আবারও প্লাস মাইনাস। তো আমি যদি বেসিক লটা এখানে লিখি তাহলে আমরা এভাবেও লিখতে পারি। আমরা শুরুটা এখান থেকে করব। তো শুরু করার সময় আমি দেখব আমি মাইনাস চিহ্ন প্রথমে পাচ্ছি না প্লাস চিহ্ন প্রথমে পাচ্ছি। কোনটা প্রথমে পাচ্ছি? মাইনাস। তো মাইনাস VS প্লাস V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু 0। সো এটি আমার আলটিমেটলি হচ্ছে গিয়ে কেভিএল এর সার্কিট সহ বিবৃতি সহ সূত্রটা।
কি যে একটা লুপে মানে পূর্ণ বর্তনীতে ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ অথবা সকল ভোল্টেজের সমষ্টি কি শূন্য, যেটাই বলি আমরা এটাই হচ্ছে গিয়ে কেভিএল। এখন হচ্ছে গিয়ে কেসিএলটা যদি আমরা দেখি, আমরা জানি যে একাধিক এলিমেন্ট যদি একটা লাইনে কানেক্টেড থাকে বা সিরিজে থাকে সেখানে সেম কারেন্ট থাকে, তাই না? কিন্তু যদি আমার একটা কারেন্ট কি হয়, যদি প্যারালাল রেজিস্ট্যান্সের কথা আমরা চিন্তা করি, সেখানে কি থাকে, ভোল্টেজ সেম থাকে কিন্তু কারেন্ট কি থাকে, ভিন্ন থাকে। তো আমার যখন একটা কারেন্ট একটা বিন্দুতে আসে এবং সেখান থেকে কয়েকটা পথ হয়ে যায়, তার মানে কি আমার কারেন্টটা ভাগ হয়ে যায় না? সো নোডে এসে আমার কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। নোড মানে কি, একাধিক ব্রাঞ্চ এসে কোনো বিন্দুতে যখন মিলিত হয়। এখন আমি এ বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমার কি হবে? আমি কেসিএল সূত্রটা কি বললাম যে একটা বিন্দুতে সাম অফ কারেন্ট ইকুয়াল টু 0, মানে কি ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টের সমষ্টি শূন্য অথবা ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, যেটাই বলি, তাই না? a মাইনাস b যা কথা, a ইকুয়াল টু b ও তাই কথা না, যদি a মাইনাস b ইকুয়াল টু 0 হয়। সো ইনকামিং কারেন্ট সমান সমান আউটগোয়িং কারেন্ট হবে অথবা সাম অফ অল কারেন্টস মানে ইনকামিং এবং আউটগোয়িং দুইটা মিলিয়ে 0 হবে। সো এখানে আমাদের ইনকামিং কারেন্ট কে I1 আর আউটগোয়িং কে I2। সো আমি I1 ইকুয়াল টু I2 প্লাস I3 লিখতে পারি, আবার I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0 লিখতে পারি। সো আমি দুইটা সার্কিট অ্যানালাইসিস পদ্ধতি দেখব, একটা হচ্ছে গিয়ে মেশ অ্যানালাইসিস, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস করে আমি একটা সার্কিটের ভোল্টেজ বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো এবং সেই জন্য আমি ব্যবহার করব কেভিএল। আর কেসিএল ইউজ করে নোডাল অ্যানালাইসিস করব এবং ভোল্টেজ বের করব। সো কেসিএল কেভিএল এমন না যে এগুলা কি ফিজিক্সের দুইটা চ্যাপ্টারের মতো একটা বাদ দিলাম আর একটা পড়লাম, এরকম না। একটা পরিপূরক হোক আর যাই হোক আমাদের লাগবে। এখন আমরা কেসিএল এর একটা সার্কিট সলভ করি। সেম না, কেভিএল দিয়ে ভোল্টেজ বের করতে পারতেছে, কেসিএল দিয়ে কি বের করতে পারতেছে? আচ্ছা, আমরা একটা সার্কিট সলভ করি। ওকে, সো আমার কোশ্চেন হচ্ছে কি V3 ইকুয়াল টু কি?
যেহেতু আমার পরীক্ষার মধ্যে কখনোই বলা থাকবে না যে কেভিএল অ্যাপ্লাই করে এই কাজটা করো, আপনার ব্যক্তিগত বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনাকে বুঝতে হবে যে এখানে কেভিএল অ্যাপ্লাই করবেন নাকি কেসিএল নাকি কি করবেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তো আমার প্রশ্নটা হচ্ছে V3 ইকুয়াল টু কত? V3 মানে কি? এই যে আমার রেজিস্ট্যান্সটা আছে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? আমরা তো জানি এই 32 ভোল্টটাই কি হবে, বিভিন্ন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যার যার মান অনুযায়ী ড্রপ হবে। তো আমরা প্রথমে সার্কিট সলভ করার আগে পোলারিটি দিয়ে নিব, দিলাম পোলারিটি, তারপরে আমি সলিউশন স্টার্ট করব কিভাবে? ফার্স্টে বলবো যে অ্যাপ্লাইং KVL ইন দা সার্কিট। আমরা কি পাই? আমরা যদি এটাকে সোর্স ভোল্টেজ চিন্তা করি, এটা -Vs প্লাস V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু 0, তাই না? এখন যদি আমি সবার মান বসাতে চাই, -Vs এর মান কত? 32। এখন একটা কথা বলি, এই যে আমার -32 দেয়া, হ্যাঁ এটা 32, রাইট? -32, 32 আগে কি মাইনাস আছে? না প্লাস না, প্লাস। আমার সাইনটা যদি এরকম থাকতো এবং বাহিরে যদি আমি পোলারিটি চেঞ্জ করতাম, পরীক্ষার সময় কি হইতো? বললাম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত আলটিমেটলি। সো এই পোলারিটিটা কিভাবে দেওয়া এটা আমরা দেখব, যেহেতু আমরা অভ্যস্ত কিভাবে করে প্লাস থেকে মাইনাসে করে। সো আমাদের যদি এরকম উল্টা সোর্সও দেয়া থাকে, আমরা এখানে পোলারিটি চেঞ্জ করে মাইনাস কিভাবে চেঞ্জ করব। তো পরীক্ষায় মুখস্থ করলে হবে না, কোশ্চেনটা দিয়ে তাকাতে হবে, এইভাবে হিসাব করা কঠিন হবে। আপনারা অনেক সার্কিট একভাবেই প্র্যাকটিস করবেন, তো কিন্তু পরীক্ষা তো কোশ্চেন ডিফারেন্টলি করব। দেখাবো, দেখার তো শেষ নেই, এখন অনেক সময় আছে। তো -32 প্লাস V1 এর ভ্যালু কত বলেন? V মানে কি? IR না? তো আমার যেহেতু এটা সিরিজ সার্কিট, I এখানে থাকবে, I এর সাথে R এর ভ্যালু কত? 1.1 কিলো ওহম, মানে 1.1 * 10⁻³ এখানে আমরা ওহম টোহম লিখবো না, এটা জাস্ট সমীকরণের মতো। V2 এর ভ্যালু কত? I * 47, তাই না? প্লাস V3 এর ভ্যালু কত? 35। V3 এর ভ্যালুই আমরা বের করতে চাই, ওটাকে আমরা আলাদা করে আর বের না করি। কিন্তু এই অবস্থায় কি আমরা পারবো? কি মনে হয়? পারবো না। আপনারা কি কি করতে পারেন সবই আমি লিখতেছি, বুঝছেন? অর্ধেকটা লিখে তো অন্যজনের দিকে তাকায় থাকবে। আচ্ছা, সো আমার এখন এখানে এই অবস্থায় কি কাজ? প্রথমে I বের করে নেয়া, তাই না? সো আমি I কে যদি কমন নেই বা না নেই, যাই করি, -32 ওই পাশে নিলে +32 হবে। আর নিচে কি হবে? নিচে I এর সাথে যারা ছিল তারা সবাই যোগ অবস্থায় হবে। মাঝখানের একটা লাইন শর্ট করে আমি এই লাইনটা লিখেছি। এখন আমাকে বলেন I এর ভ্যালু কত আসে? আপনাদের সকলের কাছেই ক্যালকুলেটর আছে। এরপরের ক্লাসে আমরা মানে ল্যাবের ক্লাসে প্রথমে 1 ঘন্টা কেসিএল করব, কারেন্ট ডিভিশন, ভোল্টেজ ডিভিশন, ওয়াই ডেল্টা 0.02 সবারই কি এটা আসতেছে? 0.027 আচ্ছা 0.027 এটা হবে কি অ্যাম্পিয়ার। সো আমি বের করে ফেললাম। কিভাবে বের করলাম? আলটিমেটলি কেভিএল অ্যাপ্লাই করে। আর কেভিএল হোক আর কেসিএল হোক, জিনিসটা কি? ওহমের লরই কিন্তু অ্যাপ্লাই। যখন আমি কেভিএল লিখব V = IR চিন্তা করব, যখন কেসিএল চিন্তা করব V/R চিন্তা করব। ল কিন্তু একটাই, ওহমের ল, V = IR ব্যবহার করেই সবকিছু করব। তো বের করে ফেললাম আমরা I। এখন আমাদের কি দরকার? V3। তো V3 আলটিমেটলি কি হবে বলেন তো? V3 = 35 * I। এখন 35 * 0.027 কত হয়? 0.94 ভোল্ট। সো সব সময় ভোল্টেজ কি হবে? যার যার রেজিস্ট্যান্স আছে তার দ্বারা গুণ হবে কিসের সাথে? তার দ্বারা প্রবাহিত কারেন্টের সাথে, তাই না? সো দিস ইজ হাউ আমাদের কেভিএল এর একটা সার্কিট। এখন কেসিএল এর একটা সার্কিট করব আমরা।
সবার কি তোলা হয়েছে? আচ্ছা, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা তো আগামী ক্লাসে দেখাতে হবে, আর অ্যাসাইনমেন্ট অনেক। থিওরি ক্লাস নাকি ল্যাব ক্লাস? ল্যাব ক্লাসে, ল্যাব থিওরি বলতে কিছু না, আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখব। খালি ক্লাস। এখানে কেভিএল অ্যাপ্লাই করে আপনাকে সার্কিটটাকে সলভ করে দিয়ে দেখেন কিভাবে করবেন। এটা হোমওয়ার্ক। কেউ একজন যদি করে আনেন তাহলে আমি ক্লাসে সলভ করে দিব, কেউ যদি চেষ্টাও না করেন বা নাও করেন তাহলে আমি কোনোদিনও করে দিব না এবং পরীক্ষা এড়িয়ে দিব। এখন আমি কেউই করবে না। কোশ্চেন কি আরেকবার বলেন তো? কেউ করলেও করবা না। কোশ্চেনটা হচ্ছে গিয়ে সার্কিটটা সলভ করতে হবে, করে ভিএবি এর মান বের করতে হবে। ভিএবি হচ্ছে গিয়ে এই জায়গাটুকু ভোল্টেজ। ঠিক আছে, কেউ যদি চেষ্টা না করেন তাহলে করে দিব না এবং পরীক্ষায় দিয়ে দিব। আচ্ছা, ম্যাম যদি চেষ্টা করো না পারি পরে তো আমি করে দিব। বলা হয়েছে সার্কিটটা তুলেন, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যদি আপনাদের সময় থাকে। না পারলে দেখ রমি মে পারে আচ্ছা, এর পরের সার্কিটটা আমরা একটু দ্রুত করি, তারপর ক্লাস টেস্ট। আমাকে তো করতে ভালোই লাগতেছে। আজকে ভালোই লাগছে এরকম বললেন। জি ম্যাম। আজকে ক্লাস করার ওইদিন থেকে ক্লাস করা চলে। কারণ আজকে যারা আসছেন এমন অনেকেই আছেন যারা আসছেন না। তোর চাকরি কি মামার এটা কেসিএল হ্যাঁ, এটা কেসিএল। একবার কি একটু চুপ থাকতে মনে চায় না? কথা বললাম না পিছনে ঘুরে ম্যামের 50 বুঝলে হয়ে গেছে। তোমার মতন গ্রামে মেরে দেখছো কি অবস্থা করতেছো? আচ্ছা, এখানে কোনো তীর দেয়া নেই, ঠিক আছে? এখন আমরা কিভাবে ডিরেকশনটা বুঝবো? প্লাস মাইনাস দেখে। প্রথমত এতটুকু তো বুঝতেছি এই কারেন্টের ডিরেকশন এদিকে, মানে এই কারেন্টটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, তাই না? সো কারেন্ট সোর্সটা অনুযায়ী আমার এই নোডে ইনকামিং কারেন্ট আছে। আর ভোল্টেজ সোর্স যেহেতু এখান থেকে কি হচ্ছে, যাত্রা শুরু হচ্ছে, অবশ্যই এখানে আমার একটা কারেন্ট এই দিকে আছে, তাই না? ভোল্টেজ মানে কি, এখান থেকে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এদিকেও একটা যাচ্ছে। আর যেহেতু এই কারেন্টটা এদিকে আসছে, এই কারেন্টটা অবশ্যই কোনো না কোনো দিকে আউটগোয়িং হবে, তাই না? সো এই নোডের আলটিমেট সিনটা হচ্ছে গিয়ে এটা। সো আমি যদি এখন তাকে I1
তাকে I2 এবং তাকে I3 হিসেবে ডিনোট করি আর এই নোডটাকে x নোড হিসেবে ডিনোট করি। আমার এখানে কারেন্টগুলো বের করতে হবে। হ্যাঁ, ব্যাটারি সোর্সের উপরে কি একটা রেজিস্টার আছে? তার উপরে ব্যাটারি 50 হ্যাঁ হ্যাঁ 50 এটা একটা রেজিস্টার। এখন আমাদের সলভ করে প্রতিটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে। হ্যাঁ, কোশ্চেন এটাই। আচ্ছা, সো সলিউশনটা আমাদের কি হবে? সলিউশনটা হবে হচ্ছে গিয়ে অ্যাপ্লাইং KCL at x নোড। তাহলে কি হবে বলেন? x যদি আমার নোডটা হয়, KCL এর সূত্রটা কি হবে বলেন? সবগুলো যোগফল 0 I1 minus এখন কার যোগ সবগুলোর যোগফল তো 0 আমিও জানি। ইনকামিং এবং আউটগোয়িং এর যোগফল হবে 0। I1 plus I2 minus I3 I1 plus I2 equal to I3, তাই না? এই দুটো ইনকামিং এটা আউটগোয়িং। এখন এটাকে এই পাশে নিয়ে এসে ইকুয়াল টু 0, রাইট? এটা আমাদের 1 নম্বর সমীকরণ। KCL ইউজুয়ালি KVL যেটাই হোক সমীকরণ পেয়ে আমরা কি করব? নাম দিয়ে দিবেন। ফিনান্সের পরে কি লিখছেন ওটা? সাবটেস্ট সরি, ফিনান্সের পরে কারেন্ট ব্রাঞ্চ কারেন্ট। জি, ওকে। এখন আমরা KCL অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন পেলাম। এখন আমরা অ্যাপ্লাই করব কি? KVL অ্যাপ্লাই করব। আরেকটা জিনিস, কারেন্ট সোর্সের এখানে কিন্তু KVL অ্যাপ্লাই করা যায় না। এটা কিন্তু একটা ক্লোজ লুপ, এটা একটা ক্লোজ লুপ, বাট আলটিমেটলি পুরাটুকু বড়টা একটা লুপ না। আমরা বড় লুপটাকে চিন্তা করব। কেন? কারণ এরকম কারেন্ট সোর্সের জায়গায় আমরা কখনোই KVL অ্যাপ্লাই করতে পারি না। নোডে কখনো KVL অ্যাপ্লাই হয় না, ও পুরো একটা লুপে হয়। এখন আমি যদি চিন্তা করি এটা আমার একটা লুপ, এখানের ভোল্টেজ জানি, এখানের ভোল্টেজ জানি, এটার ভোল্টেজ কি জানি? জানি না। এটা কি জানি? কারেন্ট জানি। দ্যাটস ওয়াই এরকম কারেন্ট সোর্স ওয়ালা একটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কখনোই KVL অ্যাপ্লাই হয় না। তখন আমি আউটার লুপটার কথা চিন্তা করব। মাঝখানটা বাদ। এটা আমরা লিখে দিব যে অ্যাপ্লাই KVL ইন দা আউটার লুপ উই গেট। সেক্ষেত্রে আমরা কি পাই সেটা আমরা দেখব। প্রথমে কি পাচ্ছি? -12, তাই না? তারপরে কি? যেহেতু এরা সিরিজে আছে একসাথে লিখে দেই। লিখে কি পারবো? 200। কারেন্ট কি যাচ্ছে এর মধ্যে দিয়ে? I1 যাচ্ছে। সো 200 I1 প্লাস এদের দুইজনকে একসাথে কি লিখতে পারি? 150। কারেন্ট কি যাচ্ছে? I3 যাচ্ছে। তারপরে ভোল্টেজ কি আছে? 36। এটা যদি উল্টা থাকতো তাহলে -36 হতো, কিন্তু কারেন্ট যেদিকে ঢুকতেছে সেখানে প্লাস পাচ্ছে আগে। সো +36 হবে ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করে আমরা পাবো আরেকটা ইকুয়েশন যেখানে কে কে আছে? I2 আর I1 সরি I3 আর I1। ইকুয়েশনটা কি দাঁড়ায় দেখেন, 200 I1 প্লাস 150 I3। এখন -12 প্লাস 36 which is 24, ওই পাশে গেলে -24। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন ভ্যারিয়েবল কয়টা? সমীকরণ পেলাম কয়টা? এখন কি করতে পারি? আইটা ওয়ান যোগ করে চিন্তা করেন তো কি করতে পারি? আমরা জীবনটাকে এত কঠিন কেন বানাই ফেলছি বলো তো? এখানে কি আর কিছু আছে? তাহলে 0 এই I2 টা তো আলটিমেটলি 2, আমরা তো মান জানি। এখান থেকে মান বসায় 1 নম্বরে মান বসাইলে আরেকটা সমীকরণ বের হবে যেখানে I1 এবং I3 আছে, রাইট? এই 2টাকে রাস্তার ব্যাপারে নিয়ে গেলে কি হবে? I1 I3 -2। এখন এই দুটো ইকুয়েশন আমরা অপূর্ণায়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন হাবিজাবি করে সলভ করতে পারবো না? সলভ করলে I1 এর মান আসবে 0.93 আর I3 এর মান আসবে 1.07।
এবং এই দুটো মিলে হচ্ছে গিয়ে 2। I1 কত ম্যাম 1 পয়েন্ট I1 হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস প্লাস পরে ফিক্স করবেন, ভ্যালু হচ্ছে গিয়ে 0.93 আর I3 ভ্যালু হচ্ছে গিয়ে 1.07। কারণ দুই মিলতে হবে তো। সো প্রসেসটা বললাম, এই ম্যাথটা কমপ্লিট হবে পুরো ম্যাথটা। আচ্ছা, প্রথমে আমরা ম্যাথটাকে সলভ করার জন্য আমরা বুঝলাম যে এখানে একটা নোড আছে, মানে এক বা একাধিক ব্রাঞ্চ মিলিত হচ্ছে। নোড আছে মানে নোডাল অ্যানালাইসিস করব। নোডাল অ্যানালাইসিস কি দিয়ে করব? কেসিএল। সো কেসিএল অ্যাপ্লাই করলাম। কেসিএল অ্যাপ্লাই করার আমার সূত্রটা কি? কেসিএল অ্যাপ্লাই করার সূত্রের জন্য আমার প্রতিটা ব্রাঞ্চের কারেন্টটাকে অ্যাসাইন করতে হবে। তো আমি ধরে নিলাম এখান থেকে একটা কারেন্ট আছে হুইচ ইজ I1, এই ব্রাঞ্চের একটা কারেন্ট যেটা কিনা I2 এবং I3। আমার কেসিএল এর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কি দিক বোঝা। এই নোডের মধ্যে কে কে আসছে এবং কে কে বের হয়ে যাচ্ছে। তো আর কিছু বুঝি আর না বুঝি এই সাইনটা দেখে তো বুঝতেছি যে এই পয়েন্টের মধ্যে এই কারেন্টটা ইনকামিং, এটা ধরে নিলাম ফিক্স। তারপরে এটা কি? এটাও ইনকামিং, যেহেতু এটাই আমার সোর্স ভোল্টেজ। সো এটাও ইনকামিং সোর্স এখানে আসলো। এখন অবশ্যই এই কারেন্টটা এখানে এসে অবশ্যই সে এখানে যাবে। সো এটা আমার কি হলো? আউটগোয়িং হলো। প্রথমে হচ্ছে গিয়ে আমার দিকটা বুঝতে হবে, অ্যারো দিতে হবে। অ্যারো কিন্তু সবার সার্কিটে মাস্ট থাকতে হবে। সো অ্যারো দিলাম, বুঝলাম। এখন আমরা জানি কেসিএল অনুযায়ী একটা নোডের মধ্যে সকল কারেন্টের সমষ্টি মানে ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং, অথবা ইনকামিং এবং আউটগোয়িং এর যোগফল সেটা হচ্ছে কি 0। সো আমি যদি চিন্তা করি এখানে I1 এবং I2 কি ইনকামিং আর I3 কি আউটগোয়িং। সো এতটুকু আমি কেসিএল অনুযায়ী লিখলাম। এখন তাকে ওই পাশে নিয়ে গিয়ে 0 করে আমি কি করলাম? একটা ইকুয়েশন লিখলাম। এই পার্টটুকু শেষ। সেকেন্ড পার্টটুকু হচ্ছে কি এটাকে আমি আর বেশি চিন্তা করলাম না। আমরা বুঝলাম যে আমার ব্রাঞ্চ কারেন্ট বের করতে হবে। ব্রাঞ্চ কারেন্ট কি I1, I2 এবং I3, রাইট? এখন সেকেন্ডের জন্য আমার কি করতে হবে? কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কখনোই আমি একটা সূত্রে অ্যাপ্লাই করে সব ইকুয়েশন পাবো না। একটা সার্কিটে কেভিএল কেসিএল দুটোই অ্যাপ্লাই করতে হবে। সো কেভিএল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যেখানে কেবলমাত্র একটা কারেন্ট সোর্স আছে সেখানে আমি কখনোই কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কারেন্ট সোর্সের ভোল্টেজ কখনো আমরা জানি না, কারেন্টের মান জানি। তো ভোল্টেজের মান না জানলে তো আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। কেভিএল আলটিমেটলি আমি ভোল্টেজগুলোর সাম লিখি 0, তাই না? সো আমি এটাকে বাদ দিয়ে আউটার লুপটার কথা চিন্তা করব। হ্যাঁ, সো আউটার লুপটা কি হলো? -12 লিখলাম। তারপরে এই দুইজন এর ভোল্টেজ যদি আমি ধরে নেই V is equals to কি IR, I এর ভ্যালু কি আমরা জানি না, R এর ভ্যালু কি? দুইটা যোগফল না সিরিজে আছে। শুরু করতেছি ঠিক আছে, একটু লক্ষ্য করেন। একই কোশ্চেন করেছি, এটা সলভ করাটা ইম্পর্টেন্ট, বাসায় গেলে আপনারা ভুলে যাবেন। সো তারপরে হচ্ছে গিয়ে 150 আর 50 কে আমি যোগ করলাম। হ্যাঁ, যোগফলটা R আর আইটা কি? তার মধ্যে কোন কারেন্ট যাচ্ছে? I1। তাই আমি 150 আর 50 200 I1 লিখে দিলাম। তারপরে এই দুটোও সিরিজে আছে। এখানে আরেকটা পয়েন্ট, এরা যদি প্যারালালি থাকতো আমি কিন্তু যোগ করে দিতে পারতাম না। মাঝখানে আমি একটা লাইন খালি শর্ট করে ডিরেক্টলি লিখেছি। এখানে 100 আর 150 সিরিজে আছে, তাই লিখলাম 150 এবং তাদের মধ্যে কারেন্ট কি যাচ্ছে? I3 যাচ্ছে। এটা তারপর এখানে ডিরেক্টলি আমরা একটা ব্যাটারি দেয়া আছে which is 36 ভোল্ট, সেটা লিখেছি। ইকুয়েশন করেছি, করার পরে কি আসলো? 200 I1 প্লাস 150 I3 ইকুয়াল টু -24। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার ইকুয়েশনে আইটেম আছে দুইটা, I1 এবং I3। এখানে আছে তিনটা আননোন যদি থাকে আমার সলভ করতে তিনটা ইকুয়েশন লাগবে, কিন্তু এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করা শেষ, কেসিএল অ্যাপ্লাই করা শেষ, আর কিছু অ্যাপ্লাই করতে পারবো না। সো আমাকে দেখতে হবে যে সার্কিটে কোথাও কোনো ভ্যালু দেওয়া আছে কিনা যেটাকে এটা দ্বারা রিপ্লেস করা যায়। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে I2 আলটিমেটলি 2 অ্যাম্পিয়ার দেয়াই আছে। সো এইটাকে আমি 2 দ্বারা রিপ্লেস করলে একটা সুন্দর ইকুয়েশন তৈরি হয়ে যায়। এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন তুলনা করে আমরা I1 এবং I3 এর ভ্যালু বের করতে পারবো। তারপর আলটিমেটলি উত্তর লিখবো তিনটা। I1 বের করেছি, I2 প্রশ্নেরটাই দেওয়া ছিল কিন্তু বুঝে আমরা বুঝলাম যে এটা I2 আর I3 এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেশন করে বের হবে। সো এই ম্যাথটা ক্যালকুলেশন কমপ্লিট করবেন আর যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওটা করবেন।